এই ভাতিজি জামাইকে প্রমথ চৌধুরী। গুড। রবি ঠাকুরের ভাতিজি জামাই প্রমথ চৌধুরী হয়েছে। তাহলে আমরা বাকি লেখাপড়া শুরু করে দেই। সবার আগে মীর মুশাররফ হোসেন 1847 সাল, ওটা বেশি ইম্পর্টেন্ট নয়। প্রথম মুসলিম ঔপন্যাসিক। মুশাররফ আর কায়কোবাদ নিয়ে অনেকের ঝামেলা হয়। মুশাররফ আর কায়কোবাদ, একটু আমরা মুশাররফকে দেখি। যদি মুশাররফকে দেখবো তাহলে দেখবো 1847 সালে তার জন্ম। আর কায়কোবাদের জন্মটা হয়েছে 1857 সালে। তাহলে নিশ্চয়ই মুশাররফ সিনিয়র। এবং মুশাররফ কয় বছরের সিনিয়র? প্রায় 10 বছরের সিনিয়র হচ্ছে মুশাররফ, মীর মুশাররফ। আমরা যদি একটু প্রাচীন যুগটা দেখি, প্রাচীন যুগে যারা ছিল তারা সব ছিল পদ্য কবি। আমরা যদি মধ্যযুগ দেখি, তাহলে মধ্যযুগের মধ্যে বেশিরভাগই ছিল হিন্দু কবি। আর দুই একজন মুসলমান ছিল। মধ্যযুগের প্রথম মুসলমান ছিল হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। আর আমরা যদি আধুনিক দেখি, আধুনিক যুগে কিন্তু প্রথম মুসলিম সাহিত্যিক এই মীর মুশাররফ। আধুনিক যুগে মীর মুশাররফের আগে যারা ছিল তারা কেউই কিন্তু মুসলিম নয়। মীর মুশাররফের আগে কারা ছিল? ঈশ্বরচন্দ্র। প্রশ্ন যদি আলোচিত হয় তাহলে সময় পাবো কই? আপনি বলেন। তো সেই জন্য অন্য প্রশ্নে না যাওয়ার চেষ্টা করবেন। এই প্রশ্নে আজকে টপিক্সের মধ্যেই থাকবে। ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি মীর মুশাররফ হোসেনকে অনেকে কি মনে করেন? তিনি খুব বেশি ধার্মিক ছিলেন নাকি তিনি সেকুলার ছিলেন? একটু আপনাদের মতামতটা জানতে চাই। বলেন, খুব বেশি ধার্মিক না সেকুলার? ধার্মিক না ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, যারা খুব পায়াস বলেছেন, ধার্মিক বলেছেন তারা ভুল করেছেন। তিনি সেকুলার ছিলেন, ধর্মনিরপেক্ষ ছিলেন। মীর মুশাররফ হোসেন একমাত্র ব্যক্তি যিনি হিন্দুদের গুরুদের হত্যা করা যাবে না এই মর্মে একটা প্রবন্ধ লিখেছেন। তার সেই প্রবন্ধের নাম কিন্তু গো জীবন। অর্থাৎ গরুদের হত্যা করা যাবে না, গরুদের হত্যা করা উচিত না, এই মর্মে তিনি এই প্রবন্ধটা লিখেছেন। আর সেই প্রবন্ধের নাম হচ্ছে গো জীবন। এই গো জীবন প্রবন্ধটা এই জন্যই বিখ্যাত যে গো জীবন প্রবন্ধটা লেখার পর মীর মুশাররফ হোসেন একটা মামলাও খেয়েছেন। তাই আমি একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে, গো জীবন কার রচনা? একটু সচেতন থাকেন। তিনি একটু সেকুলার পার্সন ছিলেন। তিনি সকল ধর্মকে ভালোবাসতেন, কোনো ধর্মকে অবহেলা করতেন না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে দিই। মীর মুশাররফ হোসেনের সাথে কিন্তু প্রথমে একটা বেইমানি করা হয়েছে। ট্রিচারি, মানে তার সাথে একটা বেইমানি করা হয়েছে। সেই বেইমানি হচ্ছে এই যে, তার যে বাবা আছে, তার পিতা, তার পিতার একটা বন্ধু ছিল। সেই বন্ধু, পিতার সেই বন্ধু দেখাইছে একটা সুন্দরী মেয়ে। যে একটা সুন্দরী মেয়ে দেখায়া তার সাথে বিয়ে দিছে একটা কালো মেয়ে। এই যে বেইমানিটা মীর মুশাররফের সাথে ঘটেছে। আর সেই কালো মেয়ের নাম হচ্ছে আজিজুন নাহার। তাই মীর মুশাররফের যে প্রথম যে স্ত্রী, সেই স্ত্রীর নাম হচ্ছে আজিজুন নাহার। এটা কিন্তু মনে রাখতে হবে। তার জীবনে এটা একটা ট্র্যাজেডি। তাকে দেখাইছে একটা ফর্সা মেয়ে, কিন্তু বিয়ে দিছে একটা কালো মেয়ে, আজিজুন নাহার। এবার বলেন, এই মেয়েটাকে নিয়ে কি লং টাইম সংসার করা উচিত নাকি উচিত না? আপনি বলেন। হ্যাঁ, আমি দুলাল ভাই। এই মেয়েটাকে নিয়ে লং টাইম সংসার করা যায় কিনা? এমন যে বেইমানি করলো তার সাথে, এত বড় ধোঁকা তার সাথে দিয়েছে, করা যায় না। তাই মীর মুশাররফ বেশি দিন সংসার করেন নাই। মেয়েটাকে ডাইভোর্স দিয়েছেন। মেয়েটাকে ডাইভোর্স দিয়ে মীর মুশাররফ আরো একটা বিয়ে করেছেন। এবার সেই স্ত্রীর নাম হচ্ছে বিবি কুলসুম। তাহলে আপনাদের এই মীর মুশাররফের ২টা বইয়ের নামই মনে রাখতে হবে। প্রথম বইয়ের নাম আজিজুন নাহার, দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে বিবি কুলসুম। এবার প্রশ্ন হচ্ছে এই ২টা কেন মনে রাখবো? আমরা যে মুশাররফের ২টা পত্রিকা দেখতে চাই, ২টা পত্রিকা দেখতে যাই। তার যে প্রথম পত্রিকা, মুশাররফ হোসেনের প্রথম যে পত্রিকার সম্পাদক ছিলেন, তার সেই পত্রিকার নাম ছিল তার স্ত্রীর নামে, আজিজুন নাহার, এই প্রথম স্ত্রীর নামে। পরবর্তীতে আরেকটা পত্রিকা মুশাররফ বানাইছে, সেই পত্রিকার নাম হচ্ছে হিতকরী। আমি একবারে বলতাম যে আইজুন নাহার বা প্রথম বউ তার জন্য কল্যাণকর ছিল, হিতকরী ছিল। কিন্তু দ্বিতীয় বউ অতটা ভালো ছিল না। যাই হোক, দ্বিতীয় বউকে নিয়ে তিনি একটা বই লিখেছেন। মুশাররফের কিন্তু জীবনী আছে। এই মুশাররফের জীবনী যেহেতু বউ, মুশাররফের প্রথম যে জীবনী লিখছেন সেই জীবনীর নাম হচ্ছে বিবি কুলসুম। এখন দেখেন, বিবি কুলসুম এটা তার একদিকে বইয়ের নামও, আবার এটা তার জীবনী গ্রন্থের নামও। তার আরেকটা বই, আরেকটা জীবনী গ্রন্থ আছে। সেই জীবনী গ্রন্থের নামই হচ্ছে আমার জীবন। আর কোন বইয়ে আমার জীবনী দেওয়া আছে। তাহলে আমি এটাকে পড়তাম, আমি যখন পড়তাম বিবি কুলসুম আমার জীবন, বিবি কুলসুম আমার মরণ। মানে বউরে সে এত বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে মুশাররফের ২টা জীবনী আমরা দেখতে পাচ্ছি। বিবি কুলসুম আমার জীবন, বিবি কুলসুম আমার সব, বিবি কুলসুম আমার জীবন, বিবি কুলসুম আমার লাইফ, বিবি কুলসুম আমার হার্ট ইত্যাদি। আর প্রথম বউ আইজুন নাহার, যদিও তাকে ডিভোর্স দিয়েছে, সে ছিল অত্যন্ত হিতকরী। তাহলে এই ২টা হচ্ছে তার পত্রিকা, এই ২টা তার আত্মজীবনী। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার দেখি তো আমরা বুঝতে পেরেছি কিনা। তাহলে বলেন দেখি, মুশাররফের ২টা আত্মজীবন আছে। সেই আত্মজীবনী ২টার নাম কি? সংক্ষেপে লিখলে হবে। মুশাররফের ২টা আত্মজীবনী। হ্যাঁ, একটা হচ্ছে বিবি কুলসুম আর একটা আমার জীবন। বিবি কুলসুম আমার জীবন। হ্যাঁ, একটা হচ্ছে বিয়ে কুলসুম আর একটা জীবনী। তাহলে বলেন তো মুশাররফ কয়টি পত্রিকার সম্পাদক ছিলেন? মুশাররফ কয়টি পত্রিকার সম্পাদক ছিলেন? ২টি পত্রিকা। থ্যাংক ইউ। সেই ২টি পত্রিকার নাম কি? হিতকরী মানে কল্যাণকর। হুম। আয়োজন আর হিতকরী, অর্থাৎ তার বউ অত্যন্ত কল্যাণকর ছিল তার জন্য। ঠিক আছে, আমরা তার সাহিত্যের এটুকু পড়লাম। আমরা আরো ২-১টা আইটেম মুশাররফ সম্পর্কে পড়বো। সেটা হচ্ছে মীর মুশাররফ সম্পর্কে বলবো। তাহলে মীর মুশাররফ তো পরের জীবনে ২টা পত্রিকা বানাইছে। একটা পত্রিকা হচ্ছে আয়োজন নাহার, আরেকটা পত্রিকা হচ্ছে হিতকরী। এই ২টা পত্রিকা আছে। আর প্রথম জীবনে তিনি তো সম্পাদক ছিলেন না। প্রথম জীবনে ছিলেন সাংবাদিক। সাংবাদিক। সেই সাংবাদিক, যে পত্রিকার সাংবাদিক ছিলেন, সেই পত্রিকার নাম হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। এটা একটু বলে দিতে হবে। মোশাররফের একজন সিনিয়র ছিল। আপনারা যারা মনের মানুষ ছবিটা দেখেছেন তারা জানেন। মোশাররফ না তো? মোশাররফ। থ্যাংক ইউ। আমি একটু ভালো করে লিখেছি। মশা হবে, মোশা হবে না। ওকার দিলে ভুল হয়ে যাবে। মোশাররফ। এই মোশাররফের একজন সিনিয়র ছিল, তার নাম হচ্ছে কাঙ্গাল হরিনাথ। এই কাঙ্গাল হরিনাথ। বেটার আসল নাম ছিল কিন্তু কাঙ্গাল হরিনাথ না, ৩৭ বিসিএস এসেছিল। বেটার আসল নাম ছিল হচ্ছে হরিনাথ মজুমদার। আসল নাম হরিনাথ মজুমদার হইলেও নিজের নামের আগে তিনি কাঙ্গাল লাগিয়েছেন। এই কাঙ্গাল হরিনাথের যে পত্রিকা, সেই পত্রিকার নাম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। তাই প্রথম জীবনে মোশাররফ গ্রাম বার্তা প্রকাশিকায় সাংবাদিক হিসেবে চাকরি করেছেন। পরের জীবনে যখন সিনিয়র হয়েছেন তখন নিজেই ২টা পত্রিকার সম্পাদক হয়েছেন। তাহলে তার নিজস্ব পত্রিকা ২টা, আর তিনি তার গুরু, তাকে বলা হয় মোশাররফের গুরুর নাম কি? তাহলে বলতে হবে কাঙ্গাল হরিনাথ। হরিনাথের আসল নাম কি? তাহলে বলতে হবে হরিনাথ মজুমদার। এই কাঙ্গাল হরিনাথ আর মোশাররফ, এই দুজনে মিলে, আপনারা জানেন লালন তো থাকতো জঙ্গলের মধ্যে। এই দুজনে মিলে লালনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই দুজনে লালনের যে গান আছে সেই গান এই গ্রাম বার্তা প্রকাশিকার মধ্যে প্রকাশ করেছিলেন এই দুজনে।
তারপরও এরা যদিও লালনকে নিয়ে হালকা লেখালেখি করেছিল, দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল, তবু লালন বিখ্যাত হয় নাই। লালন বিখ্যাত হইলো যখন রবি ঠাকুর তার গান নিয়ে আলোচনা শুরু করেছেন, তখনই লালন বিখ্যাত হয়েছে। তাই একটা প্রশ্ন আসে যে লালনকে আলোতে কে এনেছেন? অ্যান্সার হবে কে? রবি ঠাকুর। তাহলে আমরা এরা সবাই কিন্তু কুষ্টিয়ার মানুষ। তাহলে এই যে দেখেন কাঙাল হরিনাথের বাড়ি কুষ্টিয়া, মোশাররফের বাড়ি কুষ্টিয়া, লালনের বাড়ি কুষ্টিয়া, রবি ঠাকুরের বাড়িও কিন্তু কুষ্টিয়া। এরা সব কিন্তু কুষ্টিয়ার মানুষ। রবি ঠাকুরের বাড়ি যে কুষ্টিয়া, এটা কি ভুল বলেছি বলেন তো? রবি বানান ভুল না, রবি বানান ঠিকই আছে। আপনি ভুল করেছেন। খেয়াল করে দেখেন, যখন আপনি রবি লিখবেন তখন এরকম, আর যখন ইন্দ্র লিখবেন তখন হবে এরকম। তাহলে রবি শব্দ অর্থ সূর্য, ইন্দ্র শব্দ অর্থ রাজা। কিন্তু এই রসি আর রসি দুইটা রসি মিলে একটা দীর্ঘই হয়ে যায়। তখন হয়ে যাবে, যখন রবীন্দ্র লিখবেন তখন কিন্তু এরকম। তাহলে ভুল কি আমি বলেছি না আপনি বলেছেন ভাইয়া? হুম, কাউসার কারে গাও। তাহলে এই হচ্ছে, তাহলে আমি বলছি যে রবি ঠাকুরের বাড়ি কুষ্টিয়া, এটাকে আমি ভুল বলেছি? ভুল বলি নাই। এই বাংলাদেশে রবি ঠাকুরের বাড়ি চারটা। একটা কুষ্টিয়া হচ্ছে একটা বাড়ি রবি ঠাকুরের, কুষ্টিয়া শিলাইদহে। তারপর হচ্ছে আপনার নওগাঁর পুতিশহরে রবি ঠাকুরের আরেকটা বাড়ি, যেটা হচ্ছে নওগাঁ বা পুতিশহর। তারপর হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর রবি ঠাকুরের আরেকটা বাড়ি। এরপর হচ্ছে আমরা দেখতে পাই রবি ঠাকুরের পৈতৃক নিবাস হচ্ছে দক্ষিণ দিকে খুলনা। তাহলে এই দেশে রবি ঠাকুরের বাড়ি কয়টা? চারটা। তাই আমি যদি বলে থাকি রবি ঠাকুরের বাড়ি কুষ্টিয়া, তাহলে আমি ভুল করি নাই। ঠিক আছে? তাহলে রবি ঠাকুরের শুধু বাড়ি না, আপনি আমি হচ্ছে এই অঞ্চলের ফকিন্নি, একটা ঘর বাড়ি। আর রবি ঠাকুর এই অঞ্চলের শুধুমাত্র বাড়ি ছিল না, কি ছিলেন? এই অঞ্চলের জমিদার ছিলেন, জমিদার। রবি ঠাকুর ছিলেন এই বাংলাদেশের চারটা অঞ্চলের জমিদার। গুড। তাহলে এবার বলেন তো দেখি, লালনকে আলোতে এনেছেন কে? লালনকে আলোতে এনেছেন কে? রবি ঠাকুর। একটু ধৈর্য ধরেন ভাইয়া। আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু সাউন্ডে একটু প্রবলেম হলে কি করবো বলেন? নেটের ব্যাপার তো, একটু ধৈর্য ধরেন। রবি ঠাকুর, লালনকে আলোতে এনেছেন রবি ঠাকুর। এবার বলেন, মোশাররফের গুরু কে ছিল? মোশাররফের গুরু ছিল কেডা? গুড, কাঙাল হরিনাথ, হরিনাথ মজুমদার। কাঙাল হরিনাথ, হরিনাথ মজুমদার। গ্রাম বার্তা প্রকাশিকা, এটা সম্পাদক কে? হরিনাথ নাকি মোশাররফ? কাঙাল হরিনাথ। থ্যাংক ইউ, হয়ে গেছে, আপনার সব পারছেন। তাহলে মোশাররফ বিয়া করছে কয়টা? মোশাররফের বিয়া করছে দুইটা। বলেন তো দেখি, আইজুন নাহার এটা মোশাররফের কি? আইজুন নাহার এটা মোশাররফের কি? হ্যাঁ, ওয়াইফ এবং পত্রিকা দুইটাই। যারা ওয়াইফ অ্যান্সার দিয়েছেন সেটাও ঠিক আছে, যারা পত্রিকা অ্যান্সার দিয়েছেন সেটাও ঠিক আছে। এবার বলেন তো দেখি, বিবি কুলসুম এটা মোশাররফের কি? বিবি কুলসুম মোশাররফের কি? হ্যাঁ, বউ প্লাস বই, বউ প্লাস জীবনী। থ্যাংক ইউ। তাহলে যারা বউ অ্যান্সার দিয়েছেন তাদেরটাও কারেক্ট, যারা আত্মজীবনী অ্যান্সার দিয়েছেন সেটাও কিন্তু কারেক্ট। তাহলে মোশাররফের পত্রিকাও দুইটা, বউ দুইটা, আত্মজীবনী দুইটা, কি একটা রিদম দেখেন। মোশাররফের ওয়াইফ সংখ্যা 2, মোশাররফের আত্মজীবনী বা বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি সংখ্যা 2, মোশাররফের নিউজ পেপার বা পত্রিকা সংখ্যা 2। দারুণ একটা মিল আছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা মোশাররফের বাকি আলোচনা একটু সংক্ষেপে করে ছেড়ে দিব, ঠিক আছে? এর মধ্যে মোশাররফের বিখ্যাত দুইটা বই আমাদের সকলকে পড়তে হবে। একটা হচ্ছে জমিদার দর্পণ, তার সাথে যে বেইমানিটা করেছে। আচ্ছা, এই চরণটা হচ্ছে পড়বেন। কাঙাল হরিনাথ গ্রাম বার্তা প্রকাশিকা সাংবাদিক তিনি ছিলেন। তার দুইটা পত্রিকা আয়োজন নাম এবং হিতু করে আমরা পড়ে ফেলেছি, সাল ভুলেও পড়ার দরকার নাই। এরপর হচ্ছে তার ছদ্মনাম গাজী মিয়া, এই নামে তিনি একটা বই লিখেছেন, গাজী মিয়ার বস্তানি। দেখেন, তার ছদ্মনাম যদি গাজী মিয়া হয় আর তার ছদ্মনাম হচ্ছে উদাসীন প্রতীক, তাহলে তার দুইটা বই আছে, একটা হচ্ছে গাজী মিয়ার বস্তানি, একটা হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা। তাহলে তার ছদ্মনাম যদি গাজী মিয়া হয় আর উদাসীন প্রতীক যদি তার ছদ্মনাম হয়, তাহলে গাজী মিয়ার বস্তানি এটা কোন ধরনের বই হবে? এটা কি শুধু উপন্যাস না আত্মজীবনীমূলক উপন্যাস বলেন তো? গুড। আত্মজীবনী বলা যাবে না, আত্মজীবনীমূলক উপন্যাস। ও, আপনারা তো পুরাটা অ্যান্সার লিখবেন না, সংক্ষেপে লিখবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটি কিন্তু এক ধরনের আত্মজীবনীমূলক উপন্যাস বলতে হবে। আত্মজীবনী ওই দুইটাই, অটোবায়োগ্রাফি ওই দুইটাই। অটোবায়োগ্রাফি হচ্ছে বিপি কুলসুম আমার জীবন, আর আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে গাজী মিয়ার মস্তানী। অর্থাৎ গাজী মিয়ার মস্তানিতে যে নায়ক থাকে সেই নায়কের নাম থাকে গাজী মিয়া, অর্থাৎ ওই গাজী মিয়া কিন্তু মোশাররফের ছায়া। আবার উদাসীন প্রতীকের মনের কথা, এটা হচ্ছে আপনার নীলকরদের কষ্ট নিয়ে লেখা। উদাসীন প্রতীকের মনের কথার বিষয়বস্তু নীলকরদের কষ্ট। সেই ওখানে যে উদাসীন প্রতীকটা থাকে নায়ক, ওই নায়কটার সাথে মোশাররফের সাথে প্রচুর মিল। তাহলে ওইটাও আত্মজীবনীমূলক উপন্যাস। তাহলে এই দুইটা কথা ইম্পর্টেন্ট। তার সাহিত্যগুরু কাঙাল হরিনাথ। মোশাররফের পর আমাদের শেষ। এরপর আমরা জমিদার দর্পণ আর বিষাদ সিন্ধুরে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, এখানে যা যা ইম্পর্টেন্ট সেটা একটু সংক্ষেপে বলেছি। বিষাদ সিন্ধু তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস, এটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটার মধ্যে ৩টি পর্ব আছে, এটাও পড়বেন। পর্ব সংখ্যা কয়টি? ৩টি। একটি মহরমের ঘটনা আছে, উদ্ধার পর্ব কিভাবে উদ্ধার করা হয়েছে, আর ইজিত বধ কিভাবে ইজিতকে হত্যা করা হয়েছে সেই পর্ব আছে, ঠিক আছে? এই যে উদাসীন প্রতীকের মনের কথা, এটা খুব টুইস্টার। এটা উদাসীন প্রতীক তার ছদ্মনাম এবং এটা আত্মজীবনীমূলক উপন্যাস। গাজী মিয়া তার ছদ্মনাম, এটা তার আত্মজীবনীমূলক উপন্যাস। এই দুটো খুব ইম্পর্টেন্ট। তার আত্মজীবনী বিপি কুলসুম আমার জীবন, শেষ। আর বিষাদ সিন্ধুর নায়ক এজিদ নাকি ইমাম হোসেন বলেন তো? না, ইমাম হোসেন বলে হবে না, অ্যান্সার হবে এজিদ। বিষাদ সিন্ধুর নায়ক হবে এজিদ। আপনারা বিষাদ সিন্ধুর ঘটনা সবাই জানেন। বিষাদ সিন্ধুর নায়ক হচ্ছে এজিদ। আমি কেন বললাম তিনি অতটা ধার্মিক ছিলেন না? বিষাদ সিন্ধুর মধ্যে সব জায়গায় তিনি মুহাম্মদ ব্যবহার করেছেন, কোথাও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলেও বলেন নাই, ঠিক আছে? সব জায়গায় তিনি ঈশ্বর ব্যবহার করেছেন, তিনি বইয়ের মধ্যে আল্লাহ ব্যবহার করেন নাই, ঈশ্বর ঈশ্বর ব্যবহার করেছেন। এই জন্য তার বইয়ের মধ্যে অত গাম্ভীর্য, ধর্মীয় গাম্ভীর্য নাই। এবার বলেন দেখি আপনাদের মনে আছে কিনা, তিনি গরু খাওয়ার পক্ষে ছিলেন না গরু খাওয়ার বিপক্ষে ছিলেন? গরু জবাইয়ের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, তিনি বিপক্ষে ছিলেন। থ্যাংক ইউ। তাহলে তার গরু নিয়ে রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম কি? গো জীবন। এটা লিখে তিনি মামলা খেয়েছেন, আমাদের দেশের মুসলমানরা তার বিরুদ্ধে মামলা করেছিল। ওকে, তাহলে আমরা বিষাদ সিন্ধু শেষ। আমরা রবীন্দ্রনাথে গিয়ে অনেক পড়া থাকবে। আর এখানে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে জমিদার দর্পণ। হুম, আর বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আর এটা প্রথম প্রশ্ন দিয়ে এটা লাল দাগগুলো দেওয়া। তার কিন্তু কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থ গোরাই ব্রিজ। আপনাদের একটা গড়াই, গড়াই একটা নদী আছে না? গড়াই নদী আছে কুষ্টিয়ার দিকে। গড়াই নদীর নাম শুনেছেন? হুম, ওই গড়াই নদীর, ওই গড়াই নদী নিয়ে রচিত যে তার কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম কি? গড়াই ব্রিজ। এখানে দিয়েই দিছে, লাল দাগগুলো ইম্পর্টেন্ট, আর বাকি কিছু করার দরকার নাই। এবার আমি দেখবো মোশাররফ সম্পর্কে আপনাদের সব হয়েছে কিনা, তারপর রবীন্দ্রনাথে চলে যাবো। এবার বলেন তো দেখি,
তার শিক্ষা সাহিত্য গুরু কেডা? কাঙাল হয় না, থ্যাংক ইউ, হয়ে গেছে। তাহলে তার আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি, কয়টি? তার দুটি আত্মজীবনীমূলক উপন্যাস আছে, সেই দুইটা আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? প্রথম লেটার লিখলে হবে। দুটো আত্মজীবনীমূলক উপন্যাস, আত্মজীবনী নয়, আত্মজীবনীমূলক উপন্যাস। হ্যাঁ, আত্মজীবনীমূলক উপন্যাস, থ্যাংক ইউ। আত্মজীবনীমূলক উপন্যাস কিন্তু আত্মজীবনী না। আপনাদের আবারও ভুল করছেন। আচ্ছা, আমি বিষয়টা আবার বলে দিই, কয়েকজন কারেক্ট লিখেছেন, কয়েকজন ভুল লিখেছেন। যদি বলে আত্মজীবনী, যদি বলে আত্মজীবনী, তাহলে হবে হচ্ছে বিবি কুলসুম। আত্মজীবনী বললে হবে বিবি কুলসুম আর আমার জীবনী, এই দুটো হচ্ছে আত্মজীবনী তার। আর যদি বলে আত্মজীবনীমূলক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, তাহলে লিখতে হবে গাজী মিয়ার বস্তানি। একটা হচ্ছে গাজী মিয়ার বস্তানি আত্মজীবনীমূলক উপন্যাস, আর একটা হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা। গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে একটা হচ্ছে আত্মজীবনী, একটা হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস, শেষ। তাহলে গড়াই ব্রিজ তার কি উপন্যাস না কাব্যগ্রন্থ? মোশাররফের গড়াই ব্রিজ উপন্যাস নাকি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ, হয়ে গেছে। ওকে, শেষ। তাহলে আমরা এবার রবীন্দ্রনাথের বোন, রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে 1861 সাল। রবীন্দ্রনাথের বোনের একটু সিনিয়র ছিল, স্বর্ণকুমারী দেবী, তার জন্ম হচ্ছে 1855 সাল। রবীন্দ্রনাথ হচ্ছে ছোট গল্পের জনক, আর তার বোন হচ্ছে উপন্যাসের জনক বলা যাবে না, উপন্যাসের জনক বঙ্কিম। তাকে উপন্যাসের জনক না বলে মহিলাদের মধ্যে প্রথম উপন্যাস তিনি রচনা করেছেন। মহিলাদের মধ্যে প্রথম উপন্যাস রচনা করেছেন স্বর্ণকুমারী দেবী, এবং তার সেই উপন্যাসের নাম কি? দ্বীপ নির্বাণ। আর কিচ্ছু এখান থেকে পড়ার দরকার নাই।